দেশের মিডিয়া এবং বিদেশের মিডিয়া অনেকেই আমাকে অনুরোধ জানিয়েছিল যুক্ত হওয়ার জন্য, কিন্তু নানা কারণে আগে যুক্ত হওয়া হয়নি। আজকে প্রথম আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এসছে। আজকে যে বাংলাদেশ মানচিত্র বিশ্বের বুকে এবং আমরা যে বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছি, এই বহু বছরের সংগ্রাম শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগেরই সভাপতি ছিলেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এবং তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা চলাকালীন সময়ে যে সরকার ছিল, সেই সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ছিল, যেই সরকারের প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এবং সেই সরকারই কিন্তু মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদেরকে নিয়োগ দিয়েছিলেন এবং তারা সবাই ভাতা পেতেন, এবং অন্যান্য বিভিন্ন দপ্তর সেই সরকারের অধীনে কাজ করেছে। সেই সরকারের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে। তো বাংলাদেশ আওয়ামী লীগের বিপর্যয় ইতিপূর্বেও ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর আজকে ৩রা নভেম্বর আমি যখন আপনাদের এই সাক্ষাৎকার দিচ্ছি, জাতীয় ৪ নেতাকে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর হত্যা করা হয়। জাতীয় ৪ নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এবং জাতীয় ৪ নেতাকে হত্যা করার পর তখনও বাংলাদেশ আওয়ামী লীগ এর উপর প্রচন্ড নির্যাতন নেমে এসেছিল এবং প্রচন্ড বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছিল। এখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন, সবার সাথে যোগাযোগ রক্ষা করছেন। সুতরাং ইতিপূর্বে আরো বড় বিপর্যয় কাটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ পরপর 4 বার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। সুতরাং বিপর্যয় ইতিপূর্বেও আরো বড় বিপর্যয় আমরা পড়েছিলাম এবং সেগুলো আমরা মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছিলাম। আমি একটু জানতে চাই যে 5 আগস্ট যে পরবর্তী যে ঘটনা প্রবাহ এবং 5ই আগস্টের ধারাবাহিকতায় দলীয় সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনি বলছেন যে আপনার নেত্রী সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, আমি সে প্রসঙ্গে পরে আসছি। কিন্তু একটা কথা প্রায়শই আলোচিত হয় বিভিন্ন পর্যায়ে যে আপনাদের দিক থেকে যে এটা একটা ষড়যন্ত্র ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল। তো যদি সেটা সত্য হয়ে থাকে, এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে, জাতীয় 4 নেতাকেও হত্যা করা হয়েছিল। এখন দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, আমরা যে বুঝতে পারিনি তা নয়, ষড়যন্ত্র সবসময় যে ছিল সেটা আমরা সবসময় বুঝতে পেরেছি। এবং সেই ষড়যন্ত্র সম্পর্কে আমরা যে ওয়াকিবহাল ছিলাম না বা আমরা সেটাকে গুরুত্ব দেইনি সেটাও সঠিক নয়। ষড়যন্ত্র সম্পর্কে আমরা সবসময় ওয়াকিবহাল ছিলাম এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু 5ই আগস্টের পরিবর্তন ঘটানো হয়েছে। রাইট। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করলাম যে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বিক্ষিপ্তভাবে এই দাবিটি উঠেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হোক কোনো কোনো জায়গা থেকে। যদিও এর ভিন্ন মত রয়েছে, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, কিন্তু এরকম একটি বাস্তবতায় যেখানে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, বড় রাজনৈতিক দলটির সম্পর্কে নানা ধরনের নেতিবাচক বিষয়, অনেক ধরনের সমালোচনা, এর বিপরীতে আপনাদের পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে, মানে সাংগঠনিক পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে? কেননা এখনো তো গত 3 মাস হয়ে গেল প্রায়, এই সময়টাতে আমরা ঠিক বুঝতে পারছি না যে কোন ডিরেকশনে দলটি এগোচ্ছে। প্রথমত ছাত্রলীগকে নিষিদ্ধ করার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির বক্তব্য আমি দেখেছি, বিএনপির অনেক নেতার বক্তব্য, দায়িত্বশীল নেতাদের বক্তব্য, তারাও এটা বিরোধিতা করেছে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কিন্তু নিষিদ্ধ হয় না। এবং আপনি দেখেছেন পাকিস্তানে ইমরান খানের দলকে দলের কাছ থেকে দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, দলীয়ভাবে নির্বাচন গ্রহণ করতে দেওয়া হয়নি। কিন্তু তাই বলে কি ইমরান খানের দল নিঃশেষ হয়ে গেছে?
অনেকের মত যে যদি ভোট সুষ্ঠু হতো তাহলে ইমরান খানের দলে সরকার গঠন করতো। অনেকের মত, আমি আমার মত বলছি না। তো সুতরাং কোন রাজনৈতিক দলকে, যেটি গণমানুষের দল, সেটাকে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করা কাগজে কলমে বললেও সেটি কখনো নিষিদ্ধ হয়ে যায় না। ছাত্রলীগের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আর বাংলাদেশের, আমরা যখন ৭৫-এর পরে প্রথম নির্বাচন হয় বাংলাদেশে, 79-এর যে পার্লামেন্ট ইলেকশন হয়, হুম হুম এই পার্লামেন্ট ইলেকশনও যখন আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকের মতে সবচেয়ে কমে গেছিল সেই সময়ও আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ৩৫% কাছাকাছি ভোট পেয়েছিল সেই সময়, 79-এ, এবং ৩৫% বেশি ভোট পেয়েছিল। এখন একেবারে কমপক্ষে বাংলাদেশের ৪০-৫০% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যে রাজনৈতিক দল বাংলাদেশের সংবিধান দিয়েছে, যেই রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তরিত হয়েছে, যেই রাজনৈতিক দলের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে প্রকৃতপক্ষে, যেই যেই দলের নেতৃত্বে, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে, যেই রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আপনার প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে, এবং ঈশ্বরীয় আমাদের অগ্রগতি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা যারা ভাবেন, তারা আসলে সেটি কোত্থেকে ভাবেন, কেন ভাবেন, আমি সেটি জানি না। এবং এটি অলীক একটি কল্পনা ছাড়া অন্য কোনো কিছু নয়। এই ক্ষেত্রে আমি আমি বিএনপির বক্তব্য আমি দেখেছি, মির্জা ফখরুল আলমগীর সাহেবের বক্তব্য, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য আমি দেখেছি, রিজভী সাহেব সহ আরো অনেকের বক্তব্য আমি দেখেছি। তারাও এই কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ম্যান্ডেট যে অন্তর্বর্তীকালীন সরকারের নাই, সেটি তারা একেবারে পরিষ্কারভাবেই বলেছেন। সুতরাং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চিন্তা, বিশেষ করে যে রাজনৈতিক দলের নেতৃত্বে এই বাংলাদেশের সৃষ্টি, যে রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের ললাটে অনেক বহুবিধ অর্জন, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা যারা ভাবেন, তারা আসলে কোত্থেকে ভাবেন, কেন ভাবেন, সেটি আমার কাছে বোধগম্য নয়। হ্যাঁ, এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা অনেকেই ভাবেন, যেমন যারা স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছিল তারা ভাবে, তারা আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে, স্বাধীনতাকে প্রতিপক্ষ মনে করে। আর আজকে যে দ্বিতীয় স্বাধীনতা যারা বলার চেষ্টা করে, তাহলে কি তারা প্রথম স্বাধীনতাকে, আমাদের যে স্বাধীনতা হয়ে এসছে, সেটিকে অস্বীকার করার চেষ্টা করছেন? সেই প্রশ্ন তো অনেকে রেখেছে। নিশ্চয়ই। না, একটা তো আলোচনা হচ্ছে যে এটার একটা টেবিলের আলোচনা, নিষিদ্ধ করা যায় কিনা, যাদের জনসমর্থন রয়েছে বা জনভিত্তি রয়েছে। কিন্তু আমি আসলে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে নিষিদ্ধ করার প্রস্তাব, নিষিদ্ধ করা এবং গত ৩ মাসে যা কিছু হয়ে গেছে বাংলাদেশে, এর বিপরীতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল হিসেবে আপনারা অনেকটাই কোণঠাসা এবং একটা সংকটের ভেতরে তো রয়েছেন। তো সেই ক্ষেত্রে সাংগঠনিক পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে, এটা একটু জানতে চাই। প্রথমত, আজকে বাংলাদেশে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, এবং কারো কারো মতে এই সমস্ত মামলার আসামি হচ্ছে ৬ মিলিয়ন, অর্থাৎ ৬০ লক্ষ। আচ্ছা। এবং একেবারে আমাদের তৃণমূল পর্যায়ের ওয়ার্ড লেভেলের কর্মীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে পুলিশ দিয়ে, তারা ঘর বাড়িতে থাকতে পারছে না। আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আপনি ৫ই আগস্ট, জুলাই আগস্টের হত্যাকাণ্ড অনেকে বলছে, হত্যাকাণ্ড তো এখনো চলছে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, যার একটি পা নাই, তাকে যে পিটিয়ে হত্যা করা হলো, সেটির বিচার কি হচ্ছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতাকে যে পিটিয়ে হত্যা করা হলো, সেটির জন্য কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেটির বিচার কি হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ মানুষ, যুবক, যে সেখানে প্রকৃতপক্ষে খাদ্যের সন্ধানে গিয়েছিল, তাকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করা হলো, সেটি নিয়ে কোনো উপদেষ্টা বা দায়িত্বশীল কেউ কোনো কথা বলছে? যারা আজকে সরকার পরিচালনা করছে তারা কথা বলছে? তো শুধুমাত্র এবং পুলিশকে মেরে
পুলিশ দায়িত্বরত পুলিশকে মেরে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। আমাদের যুবলীগের কর্মীকে উত্তরায় সে আহত অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে মেরে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। একজন পুলিশ বাজার ওষুধ কিনতে যাচ্ছিল, তাকে পিটিয়ে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। এবং একজন পুলিশ বাড়িতে, সে অন ডিউটিতে ছিল না, হুম হুম তাকে আহ, আপনার আহ, আহ, তার বাড়ি আক্রমণ করে তাকে হত্যা করা হলো। এবং আন্তর্জাতিক মিডিয়ার, আমার বক্তব্য বলছি না আমি, আন্তর্জাতিক মিডিয়ার অভিমত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নামকরা মিডিয়ার অভিমত হচ্ছে, বাংলাদেশে ৩,২২৪ জন পুলিশ হত্যা করা হয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মীকে ৫ই আগস্টের দিন এবং ৫ই আগস্টের পরে আপনার অনেককে জবাই করে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হয়েছে। এগুলো কি হত্যাকাণ্ড নয়? শুধু হত্যাকাণ্ড তো এখনো চলছে। রাইট এগুলো নিয়ে তো আপনার আমি কথা বলতে শুনি না। এবং আহ, আহ, এগুলোকে হত্যাকাণ্ড মনে করা হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 15ই জুলাই থেকে পুলিশ হত্যা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে লুটপাট, সাধারণ মানুষের বাড়িতে লুটপাট, বাংলাদেশ টেলিভিশনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়া, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে যে সমস্ত অ্যাট্রসিটিস গুলো হচ্ছিল, সেগুলোর ব্যাপারে কোনো মামলা করা যাবে না এবং সেগুলোর কোনো বিচার হবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। এটা কোন দেশে বসবাস করছি আমরা? এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন থেকেই যায় যে জুলাই হত্যাকাণ্ডের জন্য আপনারা অন্যদেরকে দায়ী করছেন এবং বা জুলাই নিজেদের, হত্যাকাণ্ডের কথা বলছেন আপনি? হ্যাঁ জুলাই জুলাই হত্যাকাণ্ডের প্রসঙ্গে আসতে চাই আর কি। আমি এই এই জুলাই এই এই হত্যাকাণ্ডের জন্য আপনারা এই যে আপনার দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু ওই সময়টাতে আন্দোলনকারীদের দমনের লক্ষ্যে ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছিলেন এবং অসংখ্য ভিডিওতে দেখা গেছে যে পুলিশ সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে। তো এই দায়গুলো আপনারা কোন যুক্তিতে অস্বীকার করেন বা করবেন? আমি আমি সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথমত, পুলিশকে যখন আক্রমণ করা হয়, পুলিশের কি আত্মরক্ষার অধিকার নাই? পুলিশকে আপনি টেলিভাইজড হত্যাকাণ্ড হয়েছে, আপনি নিজেও দেখেছেন যে পুলিশের ভেহিকেল ঘেরাও করে সেখানে উঠে পুলিশকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের উপর গুলি ছোড়া হয়েছে। এবং তখন তো পুলিশ আত্মরক্ষার তো অনেক জায়গায় যে গুলি ছোড়া নাই তা নয়, অবশ্যই ছুড়েছে। এবং সেই জন্য এই পুলিশের দায় আমরা কখনো অস্বীকার করিনি, বা সরকার পক্ষের দায় আমরা কখনো অস্বীকার করিনি, এখনো অস্বীকার করছি না। অবশ্যই দায়িত্বে থাকলে দায় নিতে হবে, কিন্তু সেখানে সেই দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকারই একটি তদন্ত কমিশন গঠন করেছিল। সেই তদন্ত কমিশন বিভিন্ন জায়গায় গিয়েছে এবং তারা স্বচ্ছভাবে তদন্ত করবে, এটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আর জুলাইয়ের হত্যা, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তো শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে জুলাই অর্থাৎ 5ই আগস্টের আগে শতাধিক। আমি নিজে জানাজা পড়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিউ মার্কেটে একজন যুবককে যে হত্যা করা হলো, সে আমাদের যুবলীগের কর্মী। তার লাশ আমাদের পার্টি অফিসের সামনে আনা হলো। আমি নিজে, আমাদের দলের অন্যান্য নেতারা সেখানে, আরো অনেকেই ছিল, তারা সহ আমরা নিজে জানাজা পড়েছি। সে লাশের সৎকারও আমরা করেছি, অথচ সে আমাদের কর্মী। রাইট। এবং এটা কিন্তু কেউ অস্বীকার করছে না যে সেখানে আওয়ামী লীগ বা সরকারি দলের যারা তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু সংখ্যায় সেটা কত? আমি এক্সপ্লেইন করি একটু, এই জিনিসটা এক্সপ্লেইন করি। Sure. অথচ তার হত্যাকাণ্ডের মামলায় আপনার, এবং মামলার এজাহারে বলা আছে যে বিএনপি জামাতের, এজাহারে কিন্তু সেটা বলা আছে যে বিএনপি জামাতের নেতাকর্মীরা তাকে হত্যা করেছে, এজাহারে তাই বলা ছিল। এবং সেটার কারণে গ্রেপ্তার করা হয়েছে আপনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সহ আরো অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু মামলার এজাহারে লেখা আছে এবং পত্রিকাতে আমি নিজে পড়েছি
তাহলে কি এরা বিএনপির বা জামাতের নেতা, এই যে আনিসুল হক এবং আহ, আহ, কি বলে সালমান এফ রহমান সহ অনেকে এইভাবে আহ, আমাদের দলের অর্থাৎ 5ই আগস্টের আগেই আমাদের বহু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং সেটির ডাটা আমরা তৈরি করছি এবং সেটি প্রকাশ করা হবে। রাইট। আরেকটি বিষয় এখানে একটু জানার রয়েছে। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, জি এখানে দায় আছে কিনা। জি অবশ্যই, অবশ্যই যদি এখানে দায় আছে, সরকারের দায় কখনো অস্বীকার করা যাবে না। আহ, এখন যেমন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে ঘেরাও করতে গেল, সেখানে যে গুলি করে মারা গেল, সেটির দায় যেমন এই সরকার এড়াতে পারবে না। এখন যেমন যে পিটিয়ে হত্যা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে, সেটির দায় যেমন সরকার অস্বীকার করতে পারবে না। হুম হুম এখন যেমন যে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, মব জাস্টিস বলে তো আমি কোনো কিছু বুঝি না, এটাকে জাস্টিস কেন বলা হচ্ছে, এবং এই বিভিন্ন জনকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হচ্ছে, সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এবং গার্মেন্টস শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেটির দায় যেমন এই সরকার এড়াতে পারবে না, আমাদের সময় যেগুলো হয়েছে সেগুলোর দায়ও সরকার এড়াতে পারে না, সরকার এড়ায়ও নি। সেজন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এবং আহ, সেটি জন্য গঠন করার পর তারা কাজও শুরু করেছে। রাইট আমরা দায় এড়াচ্ছি বা আমাদের দায় নাই সেটা আমরা কখনো বলছি না। রাইট। একটা বিষয় নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, হত্যাকাণ্ড বা যে পরিমাণ প্রাণহানি হয়েছে সেটির যে ম্যাগনিটিউড বা সংখ্যার দিক দিয়ে যা কিছু হয়েছে সেটায় রাজনৈতিক যে নেতাকর্মী বা আপনার দলের বা অন্য দলের যারা নিহত হয়েছেন তার চেয়ে অনেক বেশি সংখ্যায় নিহত হয়েছেন সাধারণ মানুষ। প্রশ্নটা হচ্ছে যে এটার রাজনৈতিক যে ইমপ্লিকেশন বা আমরা যে রাজনীতির যে বাইনারি দিয়ে সবকিছুকে হিসাব করি সেটির বাইরেও যেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের ক্ষোভ, যে সাধারণ ছাত্র জনতার মৃত্যু হয়েছে। তো সেই জায়গাটিতে আপনাদের কি এক ধরনের অনুশোচনা রয়েছে যে আসলে এই বিষয়টিকে যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল বা যেভাবে মোকাবেলা করা দরকার ছিল, অ্যাড্রেস করা দরকার ছিল, সেটি দলীয় নেতৃত্ব বলি বা সরকারের শীর্ষ পর্যায় থেকে বলি সেটি করা হয়নি? দেখুন, যে সংখ্যা তত্ত্ব দেওয়া হচ্ছে এটি আসলে কত, সে নিয়ে তো একটা বড় প্রশ্ন আছে। যে কেউ বলেন এতশো, কেউ বলেন আবার হাজার বা আরো বেশি। এটার কোনো তো এটা ভেগ টার্মে সবকিছু বলা হচ্ছে, আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আহ, 1500 বলা হচ্ছে সরকারি হিসেবেই। এটা এই সরকার বলছে জি 1500। জি। নামটা একটু প্রকাশ করুক, কারা কোথায় কোন জায়গায় কিভাবে হত্যাকাণ্ড হয়েছে সেটা তো কোনোদিন প্রকাশ করা হয়নি। আপনার তাহলে ধারণা কি কি পরিমাণ হতে পারে? 224 জন যে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়াতে এসছে, সেটি তো আরো বেশি। 3224 জন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে এসছে। সেটি আপনারা যদি চান আপনাদেরকে পাঠিয়ে দিব। তো সেটি তো 1500 চেয়ে আরো বেশি। আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটি এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। হ্যাঁ, এখানে অবশ্যই বিষয়টি যেভাবে সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, প্রথম থেকেই সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি ছিল, এই কোটার ব্যাপারে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপক সমর্থন ছিল, এবং এই বিষয়টিকে আমরা পুরোপুরি আদালতের হাতে ছেড়ে না দিয়ে যদি অন্যভাবে এটাকে হ্যান্ডেল করা হতো তাহলে ভালো হতো আমি মনে করি। এটিকে এতদূর যেতে দেওয়াটাই ভুল ছিল আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। রাইট। ধন্যবাদ, অন্তত এতটুকু আপনি স্বীকার করেছেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে ব্রডলি যদি আমি বলি যে গত 15 বছর ধরে টানা আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন আওয়ামী লীগ, এবং সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের এক ধরনের আত্মসমালোচনা হয়েছে। যখন সরকারে থাকে একটি দল তখন হয়তো সেই আত্মসমালোচনার সুযোগটি হয় না, কিন্তু এখন তো গত 3 মাস অন্তত সেই সুযোগটি পেয়েছেন। সেই চিন্তা থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে গত 15 বছরের সবচেয়ে বড় ভুল বা ব্যর্থতা কি ছিল, আপনি একক কোনো বিষয়কে কি চিহ্নিত করবেন আলাদা করে? দেখুন, সরকারে থাকলে ভুল হবে, পৃথিবীর কোনো সরকার আজ থেকে 500 বছর আগ থেকে এবং আগামী 500 বছর পরেও কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারবে না। 500 বছর আগেও কোনো সরকার, 500 বছর থেকে আজ অব্দি কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি, বা আগামী 500 বছর পর পর্যন্ত কোনো সরকার বা তার বেশি কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারবে না। সরকারে থাকতে ভুল হবেই।
আমাদেরও অনেক ভুল ছিল, ভুল যে ছিল না তা না, ভুল অনেকই, শুধু একটি দুটি ভুল নয়, সরকার পরিচালনা করতে গেলে অনেক ভুল হবেই, দায়িত্ব থাক। সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? দেখুন, এখানে তো ভুল রাষ্ট্র পরিচালনা একটা বিষয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক, সেটা আরেকটি ইস্যু। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ভুল কিংবা রাজনৈতিক ভাবে কোন ভুল, সেটি আরেকটি, দুটি দুই রকম বিষয়। যেহেতু রাজনীতির কথা হচ্ছে, আমি মনে করি যে বিএনপিকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি আমার দলের অভিমত নয়, আমি বলবো যে এটি আমার দলের অভিমত নয়, এটি ব্যক্তি ডক্টর হাসান মাহমুদের অভিমত হচ্ছে। আমি মনে করি বিএনপি অবশ্যই সবসময় আহ, নির্বাচন বর্জন করেছে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, বাট যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকোমোডেট, অর্থাৎ নির্বাচনে আনতে আমরা ব্যর্থ হয়েছি। সেটি অর্থাৎ 14 সালে, 18 সালে, 18 সালে তার নির্বাচনে এসেছিল, কিন্তু 14 সালে এবং 24 সালে নির্বাচনে আনতে না পারাটা, সেটি আমি মনে করি আমাদের একটা রাজনৈতিক ব্যর্থতা ছিল। এই যদিও বা বিএনপি সবসময় এই উপলব্ধি কি আপনার এখন এসছে না ওই সময়টাতেই হয়েছে? বলেনি, যদিও বা বিএনপি সবসময় আপনার নির্বাচন বর্জন করার পথেই হেঁটেছে, নির্বাচন প্রতিহত করার পথেই হেঁটেছে, তারপরও আমি মনে করি যে আমরা যেহেতু দায়িত্বে ছিলাম, সরকারে ছিলাম, আমাদের আহ, আমরা তাদেরকে আনতে পারি, সেটা আমাদেরও ব্যর্থতা। যদিও বা তারা সবসময় আমাদেরকে এইভাবে ব্যর্থ করার চেষ্টা করেছে, কিন্তু সেটি আমাদেরও ব্যর্থতা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি অবশ্যই আমার দলীয় অভিমত নয়, আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু দলীয় ফোরামে কি আপনি এটি নিয়ে কখনো কথা বলেছেন, বা আপনার এই চিন্তাটা পরামর্শ তো হিসেবে? ফোরামে নানা সময় নানা কথা হয়েছে, বা আমাদের বিভিন্ন ফোরামে কথা হয়েছে, এগুলো দলীয় ফোরামে সেভাবে বিশদ আলোচনা হয়েছে তা নয়। তবে বিএনপি কে নির্বাচন আনার ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে, দলীয় ফোরামে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। রাইট। বিএনপি নির্বাচনে আনা, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা, বিএনপি করা প্রয়োজন, সে নিয়ে দলীয় ফোরামে বহু আলোচনা হয়েছে। আরেকটি বিষয় বেশ আলোচিত হচ্ছে বিভিন্ন স্ফিয়ারে, পলিটিক্যাল স্ফিয়ারে, নেতাকর্মী তারা সুবিধা বঞ্চিত থেকেছেন, এবং কি তাদের ন্যায্য অনেক প্রত্যাশাও পূরণ হয়নি। অন্যদিকে যারা হাইব্রিড বা সুবিধাভোগী, সুবিধা বলয়ের মধ্যে থাকতে চেয়েছে কিন্তু আদর্শিকভাবে খুব একটা অ্যালাইন নন আওয়ামী লীগের সঙ্গে, তারাও দুর্নীতি থেকে শুরু করে ক্ষমতা বলয়ে থেকেছেন, অনেক ধরনের সুবিধা নিয়েছেন। এটা তো একটা বিরাট সংকট, আমি মনে করি যে রাজনৈতিক সংকট, এবং আপনি নিশ্চয়ই একমত হবেন যে সাংগঠনিকভাবেও আপনাদেরকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। তো আহ, এই দায় কি আপনার দলীয় নেতৃত্ব স্বীকার করে কিনা, এই ব্যর্থতার দায়? তো গড়পড়তা যেটি বলা হয় সেটা আসলে সঠিক নয়, তবে সরকার, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যখন কোন দল সরকারে থাকে, তখন অনেক হাইব্রিড বা সুবিধাবাদী যুক্ত হয়, সেটি আমাদের দেশের ক্ষেত্রে নয়, সেটি উপমহাদেশের অন্যান্য দেশের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য, তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য, এবং আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটি ঘটেছে। এবং যারা সুবিধাবাদী তারা অনেক বেশি চালাক হয়, যারা ত্যাগী নেতাকর্মী তারা অভিমান করে। হ্যাঁ, আমাদের অনেক ত্যাগী নেতাকর্মীর অভিমান ছিল, আছে, এবং তারা অনেকেই বঞ্চিত থেকেছে, এটা সঠিক। এগুলো নিয়ে আমাদের দলীয় ফোরামে বারংবার আলোচনা হয়েছে, এবং এই হাইব্রিড দূর করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তবে আমরা যে করতে পেরেছি এফেক্টিভলি, পুরোপুরি ভাবে সেটি আমরা করতে পারিনি। এবং এ নিয়ে দলীয় ফোরামে বহুবার আলোচনা হয়েছে, দলীয় ফোরামের বাইরেও, অর্থাৎ আমরা যখন আমাদের নেতারা বিভিন্ন জায়গায়, আমাদের পার্টি অফিসে অন্যান্য জায়গায় বসতাম, সে নিয়ে আলোচনা হয়েছে, এবং এই হাইব্রিড মুক্ত করার জন্য অনেক প্রচেষ্টা, পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন সময়। রাইট। এই যে যে আন্দোলনের কথা দিয়ে আমরা শুরু করলাম আজকের আলোচনা, সেই আন্দোলনটিতে আহ, আমরা দেখতে পেয়েছি, বা পরবর্তী সময়ে এটি আরো প্রকাশিত হয়েছে, যে আপনার দলের ছাত্র সংগঠনের ভেতরে থেকে আপনার ভিন্ন মতের অনেকেই এতদিন রাজনৈতিক এড়ানোর, আপনাদের দায় এড়ানোর একটা কৌশল, মানে আপনার দলের ভেতরে ভিন্ন মতের কেউ ঢুকে যাচ্ছে এবং এতটা জায়গা দখল করে আছে এবং আপনাকে এক ধরনের স্যাবোটাজ করছে, আপনি কিছুতেই বুঝতে পারলেন না ক্ষমতার ক্ষমতা কাঠামোর মধ্যে থেকেও সেটি কি করে সম্ভব। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যে জামাত শিবির, লীগের ক্ষেত্রে, বিএনপি? আমাদের ক্ষেত্রে সেরকম ঘটে নাই খুব একটা। ছাত্রলীগের ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি যে অন্যান্য দল, বিশেষ করে ছাত্র শিবিরের অনেকে ছাত্রলীগ করেছে। রাইট। এটি খুব আশ্চর্যজনক মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব হলো, আর আমাদের ছাত্র নেতারা কেন নোটিস করতে পারলো না। এক্স্যাক্টলি, তাও কেন্দ্রীয় পর্যায়ে, মানে একদম তৃণমূলে হলে সেটা অন্য কথা, যে অনেক অনেক সময় দৃষ্টি। করছে, আমি আমি নিজে ছাত্রলীগ করেছি, আমি 15.5 বছর বয়সে আমি মেট্রিক পাস করেছি, 15 বছর 3 মাস কি 6 মাস সময়ে
আমি 16 বছর পূর্ণ হওয়ার আগে কলেজ ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে 78 সালে। তো আমি ছাত্রলীগেরই প্রোডাক্ট। আমি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম। তো আমি নিজেই আশ্চর্য যে কিভাবে অন্য দল, বিশেষ করে ছাত্র শিবিরের অনেকেই ছাত্রলীগের মধ্যে ছিল এবং পদধারী ছিল, সেটি আমাকেও বিস্মিত করছে আসলে। রাইট। আরেকটি প্রসঙ্গ, সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে আওয়ামী রেজিম বিগত সময়ে, বিশেষ করে গত যে 15 বছর, সেখানে ভিন্ন মত বা ভিন্ন মতাদর্শকে যেভাবে দমন করতে চেয়েছে তাদের ভাষায়, সেটাই এখন তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আপনি বলছেন সেটা, তার সেই প্রসঙ্গে আমি বলি যে এখন কি ভিন্ন মতকে দমন করা হচ্ছে না? আওয়ামী লীগের কোনো বক্তব্য পত্রিকায় ছাপাতে দেওয়া হচ্ছে না, এবং গতকাল ঢাকা শহরে সরকারের পদত্যাগের দাবিতে বিশাল সমাবেশ হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি তারা দিয়েছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সেটি কোনো টেলিভিশন চ্যানেল কভার করেছে? কোনো পত্রিকায় সে নিউজ আছে? চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের কয়েক লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, কোনো টেলিভিশন ক্যামেরা সেখানে যায়নি। পরে দুই একটি টেলিভিশন ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে এবং দুই একটি পত্রিকা নিউজ করেছে। এবং এর আগে, কিছুদিন আগে, প্রধান উপদেষ্টা, I have all the respect for chief advisor because আমার বাড়ি চট্টগ্রাম, তার বাড়িও চট্টগ্রাম, এবং তাকে আমি বহু বছর ধরে চিনি, এবং তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক দেশের। I have all the respect and honor for him. কিন্তু আমার তার কাছেই প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করা হলো এবং কয়েক হাজার মানুষ ঘেরাও করলো, সেটি কোনো পত্রিকায় নিউজ আসলো না। এবং আমার কাছ থেকে অনেক টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, তারা সাক্ষাৎকার নিতে চেয়েছে। পরে তারাই জানালো, আমি নামগুলো বলতে চাই না চ্যানেলগুলো, তারাই জানালো যে আমরা সরকারের অনুমোদন পাইনি, সেজন্য আমরা আপনার সাক্ষাৎকার নিতে পারছি না। তো এখন কি এই ধরনের দমন কি আওয়ামী লীগ যখন সরকারে ছিল, আমি তো নিজে তথ্যমন্ত্রী ছিলাম 5 বছর, ফলে আমি প্রচার সম্পাদক ছিলাম 7 বছর। তো এই ধরনের দমন তো আমাদের সময় ছিল না। যে ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে বড় বড় সমাবেশ হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে, সেগুলো পত্রপত্রিকায় আসছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে বিধায় অনেক ক্ষেত্রে পত্রিকা নিজেদের বিশ্বাসযোগ্যতা রাখার জন্য কোনো কোনো ক্ষেত্রে আমার বলি, আমাদের বিরুদ্ধে যেইভাবে যে মন গড়া সংবাদ পরিবেশন করা হচ্ছে, যে মন গড়া সংবাদ একজন বানিয়ে দিল, সেটা আবার কপি পেস্ট করে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপানো হচ্ছে। আমি সহ আরো বহু আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, অনেক মন্ত্রীর বিরুদ্ধে আমি রিজাইন্ডার দিয়েছি। প্রত্যেকটা খবরের বিরুদ্ধে আমি রিজাইন্ডার দিয়েছি। একটি ছাড়া আমি অন্তত 20টা ক্ষেত্রে রিজাইন্ডার দিয়েছি, একটি ছাড়া কোনোটাই ছাপানো হয়নি। কারণ বলে আমরা সরকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এগুলো কি ছিল আওয়ামী লীগ সময়? আপনি তো সাংবাদিক, আপনার কাছে আমার প্রশ্ন। হয়তো নিশ্চয়ই ম্যাগনিটিউডে ছাপানো হতো না, কিন্তু ছাপাতো। এখন ছাপানো হয় না। রাইট। না, ভিন্নমত দমনের কথা বলছেন আপনি, ভিন্নমত দমনের হাইয়েস্ট অর্ডার অফ ভিন্নমত দমন আমরা এখন দেখতে পাচ্ছি। রাইট। না, এই যে এই অভিযোগ শুধু আপনি নন, অনেকের কাছ থেকে আমরা পেয়েছি, এবং আমরা অবশ্যই গণমাধ্যমের যেটা দায়িত্ব, যেটি বাংলাদেশে এই প্রশ্ন রেখেছে। না, সেটাই বলছি যে গিয়ে, এবং ভলকার তুর্ক তিনি নিজে সংবাদ সম্মেলন করে বলেছেন যে সব হত্যাকাণ্ডই এবং নো জাস্টিস বলে কিছু থাকতে পারে না, সব হত্যাকাণ্ডেরই বিচার হতে হবে, তিনিই তো বলেছেন। নিশ্চয়ই, এবং জাতিসংঘ তদন্ত টিমকে কিন্তু এই সরকারই ডেকে এনেছে, তারাই গিয়ে প্রশ্ন তুলেছে। নিশ্চয়ই। না, অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে তো অবশ্যই আমরা এই প্রশ্ন করতে চাই, কিন্তু আপনার কাছে আসলে আমাদের যেটা জানার সেটা হচ্ছে আপনি নিজেও তথ্যমন্ত্রী ছিলেন এক সময়, এবং দীর্ঘ 5 বছর আপনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের যে গণমাধ্যম, সেটি ওভারঅল কতটুকু সরকারের বা রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকে বা প্রভাব থাকে, সেটা তো একটা আলোচনা। কিন্তু আমরা যদি সব কিছুকে একপাশে রেখে, যেটি 3 দলের যে 3 জোটের যে রূপরেখা আমরা 90-এর গণ আন্দোলনের পরে আমরা যেটি পেয়েছিলাম, সেখানে যে বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসনের প্রশ্নটি উচ্চারিত হয়েছিল,
সেটি কিন্তু আজও বাস্তবায়িত হয়নি। আমি শুধুমাত্র আপনাকে বলছি না, মানে যেহেতু আপনি তথ্যমন্ত্রী ছিলেন, কেন সেটি বাস্তবায়িত হলো না? কেন যখন যে দল ক্ষমতায় থাকে তার বাইরে কারো সংবাদ বিটিভিতে বা সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন রেডিওতে কেন প্রচারিত হয় না? আমি একটা কথা বলি, ৩ জোটের রূপরেখা যখন প্রণয়ন করা হয়, তখন সরকারি টেলিভিশন ছাড়া, সরকারি রেডিও ছাড়া অন্য কোনো কিছু ছিল না। আজকে বেসরকারি টেলিভিশনের সংখ্যা ৪০টা বা তার চেয়ে বেশি। বেসরকারি রেডিওর সংখ্যা ২৪টার বেশি, সম্ভবত ১২টা বা ১৩টা সম্প্রচারে আছে। তখন সরকারি টেলিভিশন প্রাসঙ্গিক ছিল। এখন ৯০-এর সময়, ৯০-এর গণ আন্দোলনের সময়। এখন সরকারি টেলিভিশন কি সংবাদ দিল কিংবা কি সংবাদ দিল না, সেটি ভিউয়ার বা লিসেনারের কাছে সেটি খুব বেশি প্রাসঙ্গিক না। এবং আমরা যখন সরকার পরিচালনা করেছি, টেলিভিশন চ্যানেল বা পত্রিকা আমার বিরুদ্ধেই নিউজ করেছে। আমি তথ্যমন্ত্রী, আমার বিরুদ্ধেই নিউজ করেছে। তো তার মানে কি? তাহলে টেলিভিশন মিডিয়ার আপনার স্বাধীনতা ছিল। সেজন্য তো তথ্যমন্ত্রীর বিরুদ্ধেই নিউজ করতে পেরেছে, না হয়তো পারত না। তো কিন্তু এখন কি পারছে? এবং আমাদের দেশে আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন আমাদের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করেছে, সেটি অনেক উন্নয়নশীল দেশে পারেনি। রাইট। এব আমি হ্যাঁ, সেই প্রসঙ্গে আপনি তো ইউকেতে বসবাস করেন জি, বহু বছর ধরে। জি। এখানে সাংবাদিকতার সাথেই আপনি যুক্ত, সাংবাদিকতাই আপনার পেশা। ইউকেতে কোনো গণমাধ্যম যদি কোনো ভুল অসত্য সংবাদ পরিবেশন করে, তাহলে তার বিরুদ্ধে আদালতে যাওয়ার পর তাদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার পাউন্ড জরিমানা গুনতে হয়। আমাদের দেশে কি এরকম কখনো হয়েছে? হয়নি। রাইট, কিন্তু আহ, অর্থাৎ আমাদের দেশের গণমাধ্যম যথেষ্ট স্বাধীনভাবে অতীতে কাজ করেছে। কিন্তু গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সাথে সাথে গণমাধ্যম যে দায়িত্বশীলতা, সেটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ঘাটতি রয়ে গেছে। রাইট, অত গণমাধ্যম কাজই করতে পারছে না। আপনি পত্রিকায় কি আওয়ামী লীগের কোনো সংবাদ যাবে না, এবং আহ, 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 দেশে সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে সেটির সংবাদ যাবে না। একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে, আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাকে পরীক্ষার হল থেকে চুল ধরে টেনে হিস্ট্রে বের করে দেওয়া হলো, সেটি কি কোনো টেলিভিশন সংবাদ প্রচার করতে পেরেছে? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তো সেই একটি ঘটনার জন্য তো সরকারকে তুলোধনা করা হতো, আর অন্য ঘটনার দরকার নেই, একটি ঘটনার জন্য। রাইট, এবং পুলিশের হাতে তুলে দেওয়া হলো, পুলিশ আবার তাকে নিয়ে গেল। রাইট। পুলিশ ছিল তাকে প্রোটেকশন দিয়ে পরীক্ষার হলে ফেরত দেওয়া, সেটাই ছিল দায়িত্বশীলতা। এই নিয়ে কি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা কোনো কথা বলেছেন? বলেননি। রাইট। ধন্যবাদ।